মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার একটা হচ্ছে রেমিটেন্স, এবং সম্ভবত রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির সবচেয়ে শক্তিশালী একটা ভিত। এই দেশে প্রায় 1 কোটির ওপরে মানুষ দেশের বাইরে কাজ করে, এবং যেটা আন্তর্জাতিক অভিবাসন উৎস দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশে পরিণত করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $৩৫.৫৬ বিলিয়ন, এবং এত বেশি বৈদেশিক মুদ্রা আমাদের আমদানি থেকেও আসে নাই, কিংবা আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আমরা রপ্তানি করি, গার্মেন্টস সহ অন্যান্য যে বিষয়গুলো রপ্তানি করি, সেখান থেকেও কিন্তু আমাদের এত বিপুল পরিমাণ অর্থ আমরা জোগাড় করতে পারি নাই। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ, এবং আমাদের রিজার্ভ বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন, আমাদের আমদানি ব্যয় মেটানোর মূল উৎস বলেন, কিংবা আমাদের লাখো পরিবারের যেই উপার্জনের উৎস, সেটা কিন্তু আমাদের এই প্রবাসী ভাইয়েরা, এবং সবকিছু নির্ভর করছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায় তার উপরে। কিন্তু রেমিটেন্সের আড়ালে একটা বিরাট মানবিক মূল্য আমাদেরকে দিতে হয় মাননীয় স্পিকার, যেটা আমাদের নজরে সব সময় আসে না। আমরা অর্থের হিসাব করি, আমরা রিজার্ভের হিসাব দেখি, এমনকি কি পরিমাণ বিদেশে আমরা লোক পাঠাতে পারছি সেই হিসাবও আমরা দেখি, কিন্তু এটার অন্তরালে যে একটা গভীর কষ্টের গল্প আছে সেই কথাটি কখনো কোথাও উঠে আসে না মাননীয় স্পিকার। সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, যেটাকে আমরা বলতে পারি সুযোগ এবং ত্যাগের গল্প একই সঙ্গে। ওয়েজ আর্নার্স বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ জন্মের পরে এখন পর্যন্ত ২০২৪ সালে সবচাইতে বেশি ৪,৮১৩ জনের মরদেহ বাংলাদেশে আসে। এছাড়াও ১৫ থেকে ২৪ পর্যন্ত ৩৮,০০০ মরদেহ বাংলাদেশে এসছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এদের বেশিরভাগেরই বয়স ৪০-এর নিচে, এবং ৪০-এর নিচে যাদের বয়স মাননীয় স্পিকার, খুব স্বাভাবিকভাবেই তাদের কোনো কোমরবিডিটি থাকার কথা নয়, কিন্তু তারপরেও বৈরী পরিবেশে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা, দেশের সঙ্গে দীর্ঘদিন তাদের ফিজিক্যাল যোগাযোগ যেটাকে বলে সেটাতে বিচ্ছিন্ন থাকা, দুশ্চিন্তা, পরিবার থেকে দূরে থাকা, এবং ভীষণ রকম পরিশ্রম এবং অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন থাকবার কারণে এত বড় সংখ্যক মরদেহ প্রতি বছর বাংলাদেশে বিদেশের মাটি থেকে আসে। অভিবাসনের প্রকৃত মূল্য, আমি যে কথাটি বলছিলাম যে কেবলমাত্র সংখ্যা বা জীবন দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হবে না, এর সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের সামাজিক নানান রকম ঘটনাও। দূরত্ব, যেটা দীর্ঘদিন দেশের বাইরে থাকা, তৈরি করে পরিবারের সাথে দূরত্ব। এমনও ভাইয়ের গল্প আমরা জানি মাননীয় স্পিকার, যে হয়তো তার সন্তানটিকে 1 বছরের রেখে গিয়েছিল, কিন্তু যখন ফিরে এসছে তার সন্তান কিশোর বয়সে গেছে। বাবা সন্তানকে ঠিকমতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। যেটুকু কথা তাদের মধ্যে হয় সেটা হয়তো মোবাইল টেলিফোনে, কিংবা সেটা হয়তো ভিডিও কলের মাধ্যমে হয়। বাবা মার মৃত্যু হয় দেশে, সন্তান খবর পায় না। অনেক সময় আমরা জানি আমাদের প্রবাসী ভাইরা যে টাকা পাঠান সেটা দিয়ে সম্পদ তৈরি করেন পরিবার, কিন্তু সেই সম্পদে অনেক সময় সেই ভাইটির নাম থাকে না, দেখা যায় অন্যান্য ভাই বা যারা দেশে থাকে তাদের নামেই সম্পদ তৈরি হয়। অর্থাৎ নানান ভাবে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন, কিন্তু তাদের এই শ্রম এবং ঘামেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে? কারণ আমরা জানি আমরা যে শ্রমশক্তি বাইরে পাঠাই তাদের অনেকেরই ভাষাগত দক্ষতা নাই, কিংবা যেই কাজের চুক্তিতে তারা দেশের বাইরে যায় সেই কাজের ব্যাপারেও তাদের সব সময় যে খুব পরিষ্কার ধারণা থাকে বা দক্ষতা থাকে তা নয়। কিন্তু আমরা যদি দক্ষ শ্রমশক্তি বাইরে পাঠাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বৈদেশিক মুদ্রা এখন যা আসে $35 বিলিয়ন, তার চেয়েও বেশি হয়তো আমরা আনতে পারবো, এবং যারা দেশের বাইরে যাচ্ছে তারাও একটা সম্মানজনক অবস্থায় যেতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আমার সামনে যে পেপারটা আছে প্রশ্নটা বোধহয় পাসপোর্ট রিনিউয়ালের ব্যাপারে।
না, আপনি মূল প্রশ্নটা আগে করেন, বিকজ হি টুক দ্য প্রিপারেশন ফর দিস ওয়ান। পরবর্তীতে অন্য একটা প্রশ্ন করলে আপনি ওদিকে যেতে পারেন। মূল প্রশ্নে একটু দয়া করে আসেন প্লিজ। থ্যাংক ইউ। আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে অনেক প্রবাসী দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত সময় ক্ষেপণ, দালাল চক্রের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় কাগজপত্র দাবি, তথ্যের অসামঞ্জস্য এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ করে আসছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় পাসপোর্ট না পাওয়ায় তার চাকরি, ভিসা, নবায়ন, আবাসিক অনুমতি, অন্যান্য আইনি জটিলতারও সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে বা সরকারি খরচে তার মরদেহ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করতে হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি, ভিসা ও মেডিকেল ফি, মেডিকেল সেন্টার দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায় বন্ধ করা সহ সকল ব্যবস্থা আরও সহজীকরণের জন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, তাকেও ধন্যবাদ। আপনাকে প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন এ বিষয়ে নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের উত্থাপনীয় নোটিশে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ার অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি সংক্রান্ত বিষয়টি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভিসা নবায়ন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। আমি অনুরোধ করব মাননীয় সদস্য এই বিষয়ে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে নোটিশ দেন, তাহলে উক্ত নোটিশের যথার্থ উত্তর পাওয়া যাবে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদেশে মৃত্যুবরণকারী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের মরদেহ দেশে আনা সহজতর করা হয়েছে। বিদেশে কর্মরত বিএমইটির বহির্গমন ছাড়পত্র বহনকারী কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে মরদেহ দ্রুত দেশে আনা, বিমানবন্দরে মরদেহ গ্রহণ ও স্বজনদের নিকট হস্তান্তর, দাফন সহায়তা ও আর্থিক অনুদান প্রদানে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড নির্ধারিত নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদান করে আসছে। দেশের 3টি বিমানবন্দর হতে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ তাৎক্ষণিক 35,000 টাকার চেক প্রদান করা হয়। গত 2024 অর্থ বছরে 5,312 জন প্রবাসীর পরিবারকে 18,59,20,000 টাকা প্রদান করা হয়েছে। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব 5টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের নিজ বাড়িতে লাশ ও অসুস্থ রোগীকে পরিবহনের ব্যবস্থা করা হয়। বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ রয়েছে তাদের প্রত্যেক প্রবাসীর পরিবারকে 2 মাসের মধ্যে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ হয়ে দেশে ফেরত আসা প্রবাসীকেও চিকিৎসার জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা প্রদান করা হয়। মাননীয় স্পিকার, বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ মর্যাদা ও সম্মানের সাথে স্বজনদের কাছে বুঝিয়ে দিতে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড এর সরাসরি তত্ত্বাবধানে 24/7 অর্থাৎ সার্বক্ষণিক প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়োজিত রয়েছে। এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং কল্যাণ বোর্ডের কর্মকর্তারা যৌথভাবে এয়ারপোর্ট থেকে মরদেহ খালাস ও হস্তান্তরের কাজটি
তদারকি করেন। মাননীয় স্পিকার, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল ফি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে। এ পর্যন্ত 181টি মেডিকেল সেন্টারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তালিকাভুক্ত করেছে। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকাভুক্ত মেডিকেল সেন্টারসমূহ নিয়মিত তদারকি করা হয়। কোনো অনিয়ম বা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা এর প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া, অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়ে যদি আরও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকে তিনি তা আমাদেরকে অবহিত করলে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, প্রবাসীদের সেবা আরও সহজ ও সমন্বিত হয়রানিমুক্ত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কমিটির মাধ্যমে পাসপোর্ট, বিমানবন্দর সেবা, ভিসা, মেডিকেল সহ প্রবাসীদের বিভিন্ন সেবায় বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন যদি থাকে। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বেকারত্ব তো আমাদের বিরাট একটা সমস্যা। সরকারি হিসেবে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ বেকার যুবক কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু বেসরকারি হিসাব বলছে এটি কোটির ওপরে। সো এরকম জায়গায় আমরা দেখি যে প্রবাসে যারা যেতে চায় তাদের অনেকে বৈধ উপায়ে যেতে পারেন না। কেউ কেউ দেখা যায় ভূমধ্য সাগর পাড়ি দিয়েও পশ্চিমের দেশগুলো, ইটালি বা জার্মানি, এই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। সো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের কম খরচে, দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা যায় তাদের খরচ ভারত থেকে বা পাকিস্তান থেকে যারা যায় তাদের কয়েক গুণ বেশি। সো এই খরচ কি করে কমিয়ে আনা যায় এবং প্রবাসীরা যাতে সরকারি চ্যানেল বা বৈধ চ্যানেল ব্যবহার করে বিদেশে যায় সেই ব্যাপারে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরির জন্য মন্ত্রণালয় কি কাজ করছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে যাচ্ছি যে আমরা এই ব্যাপারে একটি কমিটি তৈরি করা হয়েছে। আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই নদীপথে বা বিভিন্ন অবৈধ পন্থে আমরা এটা রোধ করতে সক্ষম হয়েছি এবং একই সাথে আমরা যাতে ল কস্টে আমাদের দেশের নাগরিকদেরকে আমরা বিদেশে প্রেরণ করতে পারি তার জন্য আমরা আমাদের জাতীয় কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ল কস্টের মাধ্যমেই আমরা লোকবল প্রেরণ করতে পারবো। ধন্যবাদ। এবং এই ব্যাপারে আমরা আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে। ধন্যবাদ।